নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের ইএমভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয় রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় মানুষ, পরিবেশ ও সুস্থায়িত্ব এই অধ্যায়ের 1.4 ইউনিট নিয়ে আলোচনা করব। তোমরা কিছুক্ষণ সঙ্গে থাকো, তাহলে এই ইউনিটের যাবতীয় কনসেপ্ট তোমরা যেরকম মাইন্ডে নিয়ে নিতে পারবে, ঠিক সেরকম এই ইউনিট থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। তাই কিছুটা সময় আমাকে দাও, আশা করছি আমি তোমাদের বোঝাতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো দেখো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 সেমিস্টার 1 ইভিএস প্রথম অধ্যায় মানুষ, পরিবেশ ও সুস্থায়িত্বের 1.4 ইউনিট। 1.4 ইউনিট কি? ভারতের সমাজ ও পরিবেশ। ভারতের সমাজ এবং পরিবেশকে জানার জন্য আমাদের প্রথমে দুটো শব্দের উপরে ফোকাস করতে হবে, একটা সংস্কৃতি আর একটা ঐতিহ্য। সংস্কৃতি মানে কালচার, ঐতিহ্য মানে ট্র্যাডিশন। সবার আগে আমাদের প্রশ্ন উঠবে এই দুটো শব্দ কোথা থেকে উৎপত্তি হয়েছে। প্রথমে আমরা আলোচনা করব সংস্কৃতিকে নিয়ে। সংস্কৃতির উৎপত্তি কোথা থেকে হচ্ছে? ল্যাটিন শব্দ থেকে। সংস্কৃতির উৎপত্তি কোথা থেকে হচ্ছে? ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন কোন শব্দ? কার্ড। কার্ড বা কাল্টাস থেকে কিন্তু এই কালচার শব্দটা বা সংস্কৃতি শব্দটা আসছে। এটা মাথায় রাখো। এর সহজ অর্থ কি? যা আমরা সমাজ থেকে শিখি এবং প্রতিদিনের জীবনে চর্চা করি। সংস্কৃতি কি? যা আমরা সমাজ থেকে শিখি এবং প্রতিদিনের জীবনে চর্চা করি। যেমন কি হতে পারে? উদাহরণ হিসাবে খাদ্যাভ্যাস, পোশাক, কথা বলার ধরন, উৎসব পালনের রীতি, এগুলো সবই কিন্তু সংস্কৃতির উদাহরণ, সংস্কৃতির অংশ। সংস্কৃতির বৈশিষ্ট্য কি? পরিবর্তনশীল, অর্থাৎ সংস্কৃতি কিন্তু কখনো স্থির নয়, সংস্কৃতি প্রবাহমান এবং এই পাশাপাশি অর্জিত। সংস্কৃতি কিন্তু শিখতে হয়, সংস্কৃতি শিখতে হয়। এটা হচ্ছে সংস্কৃতির পাঠ। এরপরে আমরা দেখবো ঐতিহ্য। ঐতিহ্য কি? ট্র্যাডিশন। এর উৎপত্তি কোথা থেকে? এটাও কিন্তু ল্যাটিন শব্দ থেকে। এবং ল্যাটিন শব্দ কোনটা? ট্রাডিশিও। ট্রাডিশিও থেকে কিন্তু এই ট্র্যাডিশনটা এসেছে, ঐতিহ্যটা এসেছে। এর সহজ অর্থ কি? যা পূর্বপুরুষদের কাছ থেকে বংশ পরম্পরায় আমরা পেয়েছি এবং সেটা বহন করে চলছি, এটাই কিন্তু ঐতিহ্য। কি? পূর্বপুরুষদের কাছ থেকে বংশ পরম্পরায় আমরা পেয়েছি এবং তা কিন্তু বহন করে চলেছি। মাথায় রাখতে হবে। উদাহরণ কি? যেহেতু প্রত্যেকের বাড়িতে ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদা এরা রয়েছে, এনাদের কাছ থেকে কিন্তু শেখা কোনো শিল্পকলা হতে পারে, বিশেষ কোনো ধর্মীয় অনুষ্ঠান বা বড়দের সম্মান জানানোর রীতি। যে বড়দেরকে সম্মান কিভাবে করতে হয়, কথা কিভাবে বলতে হয়, কার কালচার কিরকম, বড়দেরকে প্রণাম করার বিষয়গুলো, এগুলো তখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, তাই নয় কি? তো এগুলো যারা যারা করছে, এখান থেকে কিন্তু ঐতিহ্যের বিষয়টা চলে এসে থাকে। বুঝতে পেরেছো? এবার কি বৈশিষ্ট্য কি? ঐতিহ্যের বৈশিষ্ট্য হচ্ছে বংশ পরম্পরা, অর্থাৎ কি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয়। কি হয়? বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয়। বাহক কি? সংস্কৃতির ধারক হিসাবে কাজ করে ঐতিহ্য। সংস্কৃতির ধারক হিসাবে কাজ করে কিন্তু ঐতিহ্য। আর যোগসূত্র কি করে? মানুষ এবং পরিবেশের মধ্যে মিল তৈরি করে। তাহলে সংস্কৃতি এবং ঐতিহ্যের কনসেপ্ট আমরা বুঝতে পারলাম। এবার সংস্কৃতি এবং ঐতিহ্যকে কিন্তু আমরা পরিবেশের সঙ্গে বা পরিবেশের দৃষ্টিভঙ্গিতে দেখবো কি কি হচ্ছে। প্রথমেই আমরা দেখবো পরিবেশ রক্ষায় সংস্কৃতির গুরুত্ব কি। প্রথমেই আমরা উদ্ভিদ রক্ষার কথা বলবো। কিসের কথা বলবো? প্রথমে আমরা উদ্ভিদ রক্ষার কথা বলবো। অর্থাৎ এখানে আমাদের একটা প্রশ্ন জানবো যে আমাদের পরিবারে কেন তুলসী গাছ বা বট গাছ এগুলোকে পুজো করা হয়? প্রশ্ন উঠতে পারে। আমরা তুলসী গাছকে পূজা করে থাকি, বট গাছকে, পাকুড় গাছকে পূজা করে থাকি, কেন করি? বেল গাছকে পূজা করি, কেন করি? জানতে হবে তো, তাই না? দেখো, প্রাচীনকালে মানুষ জানতো এই সমস্ত গাছগুলো কিন্তু পরিবেশের জন্য উপকারী। আর পরিবেশে কিন্তু বিভিন্ন রকমের উদ্ভিদ আছে যার কিন্তু ভেষজ গুণও রয়েছে, তাই কিনা? তো যে সমস্ত গাছগুলো পরিবেশের জন্য উপকারী, অর্থাৎ এগুলাকে কিন্তু পূজা করার অছিলায় এই গাছগুলোকে আমরা সংরক্ষণ করছি। পূজা করার অছিলায় কিন্তু গাছগুলোকে আমরা সংরক্ষণ করছি এবং গাছগুলো কিন্তু বেঁচে আছে। একই সঙ্গে পানির ক্ষেত্রে কি হচ্ছে? যেমন মা দুর্গার বাহন কি? সিংহ, শিবের বাহন কে? ষাঁড় বা পেঁচা, গণেশের বাহন ইঁদুর, সরস্বতীর বাহন হাঁস, কার্তিকের বাহন ময়ূর এবং বিষ্ণুর বাহন কে? গরুর। এই সমস্ত প্রাণীগুলোকে কিন্তু দেবতার বাহন হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যার ফলস্বরূপ কি হচ্ছে? এদেরকে আমরা কিন্তু শ্রদ্ধা করছি, ভয় পাচ্ছি এবং এরা কিন্তু এর ফলে বেঁচে থাকছে। বোঝা যাচ্ছে উদ্ভিদ এবং প্রাণীকে কিভাবে রক্ষা করা হলো। এবার আমরা দেখবো ধর্ম ও প্রকৃতি। আমাদের 18টা পুরাণ আছে, তার ভিতরে মৎস্য পুরাণ কি বলছে বলতো? মৎস্য পুরাণ বলছে একটি গাছ লাগালে সেটা 10টা পুত্রের সমান। তাহলে কোন পুরাণে বলা হয়েছে একটি গাছ ইকুয়াল টু 10টি পুত্রের সমান? মৎস্য পুরাণে। বিষ্ণু পুরাণে কি বলা হচ্ছে? গঙ্গা দূষণ রাখার
নির্দেশ দেওয়া হয়েছে। উপনিষদে কি বলা হয়েছে? সমস্ত জীবজগৎ ঈশ্বরের সৃষ্টি। আর একবার মৎস্য পুরাণে কি বলা হচ্ছে? একটি গাছ ইকুয়াল টু 10টি পুত্রের সমান। বিষ্ণু পুরাণে কি বলা হচ্ছে? গঙ্গা দূষণ রোধের কথা বলা হচ্ছে। উপনিষদ কি বলছে? সমস্ত জীবজগৎ ঈশ্বরের সৃষ্টি। এবার আমরা দেখব পবিত্র বনভূমি নিয়ে, অর্থাৎ এখানে আমরা আদিবাসীদের বিশ্বাস নিয়ে জানবো। অর্থাৎ আদিবাসীরা কিন্তু বনভূমিকে পবিত্র কুণ্ড মনে করতো। আদিবাসীরা কি করতো? বনভূমিকে পবিত্র কুণ্ড মনে করতো এবং গাছ কাটা এবং পানি শিকার থেকে এরা বিরত থাকতো। এবার কি প্রাচীন নাম কি? পশুপতি। পরিসংখ্যান, ভারতে মোট পবিত্র বনভূমির সংখ্যা কত রয়েছে? ভারতে মোট পবিত্র বনভূমির সংখ্যা রয়েছে 13,720, যার ভিতরে সর্বাধিক কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে কতটা রয়েছে বলো তো? পশ্চিমবঙ্গে আছে 670টি। আর একবার জেনে নাও পরিসংখ্যান, ভারতে মোট পবিত্র বনভূমির সংখ্যা কত? 13,720। সবচেয়ে বেশি কোথায় আছে? হিমাচল প্রদেশে। এবং এরই পাশাপাশি পশ্চিমবঙ্গে আছে 670টি। স্থানীয় প্রথা যেটা রয়েছে, স্থানীয় প্রথা কি হচ্ছে? করম পূজা। করম পূজা কোথায় হয়? পশ্চিমবঙ্গ এবং ওড়িশা। জিগা গাছ রক্ষা দক্ষিণ ভারতে। এছাড়া দক্ষিণ রায় পূজা এবং মহাকাল পূজা হয়ে থাকে। আমরা জানবো বিষ্ণুই আন্দোলন সম্বন্ধে, যেটা কোথায় হয়েছিল? রাজস্থানে। বিষ্ণুই আন্দোলন রাজস্থানে কবে হলো? 1730 খ্রিস্টাব্দে। যাই হোক, এটা আমি একটু আলোচনা করি। বিষ্ণুই আন্দোলন যে রাজস্থানে হলো, এখানে গুরু কে ছিলেন? গুরু ছিলেন জামদেশ্বর। বিষ্ণুই আন্দোলনের গুরু জামদেশ্বর। নীতি কটা ছিল? 29টি। বিষ্ণুই আন্দোলনের নীতি 29টি, যার ভিতরে 8টি কিন্তু পরিবেশ রক্ষার জন্য। বিষ্ণুই আন্দোলনের গুরু জামদেশ্বর, নীতি 29টি, যার মধ্যে 8টা কিন্তু পরিবেশ রক্ষার জন্য। ঘটনা কি ঘটতেছে? 1730 খ্রিস্টাব্দে অমৃতা দেবীর নেতৃত্বে। কার নেতৃত্বে? অমৃতা দেবীর নেতৃত্বে 363 জন গ্রামবাসী কি করতেছে? গাছ বাঁচাতে কিন্তু প্রাণ দিচ্ছে। আর একবার দেখে নাও, 1730 খ্রিস্টাব্দে অমৃতা দেবীর নেতৃত্বে 363 জন গ্রামবাসী কিন্তু গাছ বাঁচাতে প্রাণ দিচ্ছে। ফলাফল কি হচ্ছে? গাছ কাটা এবং শিকার বন্ধের কিন্তু ঘোষণা করা হচ্ছে। কয়েকটা আন্দোলন সম্বন্ধে জেনে নাও। বিষ্ণুই আন্দোলন 1730 সালে হচ্ছে। স্থান কি? রাজস্থান। নেতৃত্ব কি দিচ্ছে? অমৃতা দেবী। চিপকো 1973 এবং স্থান কি? উত্তরাখণ্ড। নেতৃত্বকে দিচ্ছে সুন্দরলাল বহুগুণা। খুবই গুরুত্বপূর্ণ এটা। চিপকো আন্দোলন 1973-এ, উত্তরাখণ্ড, সুন্দরলাল বহুগুণা। আপ্পিক আন্দোলন 1983-তে হচ্ছে। স্থান কি? কর্ণাটক। বিষ্ণুই আদর্শে কিন্তু অনুপ্রাণিত, অর্থাৎ বিষ্ণুই আদর্শে অনুপ্রাণিত হয়ে কোন আন্দোলন হয়েছিল? আপ্পিক আন্দোলন। কত খ্রিস্টাব্দে হলো? 1983-তে। কোথায় হলো? কর্ণাটকে। মাথায় রাখবে। এবার দেখো, সাহিত্য, কাব্য এবং পরিবেশের কি ব্যাপারটা রয়েছে। অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কে লিখেছিল? কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত কিন্তু একজনই ব্যক্তি। অর্থাৎ কি? অর্থশাস্ত্র কে লিখেছিলেন? কৌটিল্য। কাদম্বরী কে লিখেছিল? কাদম্বরী লিখেছিল বাণভট্ট। কাদম্বরী বাণভট্ট। অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছিল? কালিদাস। বৃহৎ সংহিতাকে লিখেছিল বরাহমিহির। আরেকবার, অর্থশাস্ত্র, কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত, তিনজন কিন্তু একই ব্যক্তি। কাদম্বরী বাণভট্ট, অভিজ্ঞান শকুন্তলম কালিদাস, বৃহৎ সংহিতা বরাহমিহির। আর কৌটিল্য পরিবেশ নিয়ে কি বলেছিল? কৌটিল্যের মতে কিন্তু সাম্রাজ্যের উন্নয়ন পরিবেশ ও জীব সংরক্ষণের উপর নির্ভরশীল ছিল। কি বললাম? কৌটিল্যের মতে সাম্রাজ্যের উন্নয়ন পরিবেশ ও জীব সংরক্ষণের জন্য সংরক্ষণের উপর নির্ভরশীল ছিল। এই পাঠটা বোঝা গেল। এবার রবীন্দ্রনাথের পরিবেশ সূত্র নিয়ে জানবো। রবীন্দ্রনাথ কি বলছেন? এখানে আমরা দেখবো রবীন্দ্রনাথের পরিবেশ নিয়ে কিছু প্রবন্ধ। প্রথমেই আমরা দেখবো সৌন্দর্য সন্ধান। রবীন্দ্রনাথের সৌন্দর্য সন্ধান, যেটা রবীন্দ্রনাথ পরিবেশের প্রতি ভালোবাসার জন্য লিখেছিল। কি লিখেছিল? সৌন্দর্য সন্ধান। তপবন, তপবন লিখেছিল কি? প্রকৃতি ও মানুষকে কেন্দ্র করে। রাজভক্তি, এটা পরিবেশ ও জীবজগৎকে নিয়ে। আর একটা সৌন্দর্য সন্ধান। সৌন্দর্য সন্ধানটা কিন্তু পরিবেশের প্রতি ভালোবাসার জন্য। তপমান প্রকৃতি ও মানুষের জন্য। রাজভক্তি পরিবেশ ও জীবজগতের জন্য। পদ্ধতি কি ছিল? শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব ও পরিবেশ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এরপরে আইন ও কর্তব্য। সাংবিধানিক কর্তব্য কি আছে? সংবিধানের 51 নম্বর ধারায়, কত নম্বর ধারায়? 51 নম্বর ধারায় কিন্তু বনভূমি, হ্রদ, নদ নদী ও বন্যপ্রাণী রক্ষা করা ভারতীয় নাগরিকদের কর্তব্য হিসেবে নির্দিষ্ট। কত নম্বর ধারায় বলা হচ্ছে? আইনের সংবিধানে 51 নম্বর ধারায় কি বলা হচ্ছে? বনভূমি, হ্রদ, নদ নদী ও বন্যপ্রাণী রক্ষা করা ভারতীয় নাগরিকদের কর্তব্য হিসেবে নির্দেশিত। এবার দেখো, পরিবেশ এবং সংস্কৃতি, অর্থাৎ সংস্কৃতির বিবর্তন হচ্ছে, অর্থাৎ প্রাচীন থেকে বর্তমানে সংস্কৃতি কিভাবে এগিয়ে যাচ্ছে। প্রথমে প্রাচীন কালে চলে আসলো। প্রাচীন কাল কি? সিন্ধু সভ্যতা থেকে শুরু হচ্ছে, এরপরে আর্য সংস্কৃতির বিকাশ ঘটছে এবং বর্ণাশ্রম প্রথার উদ্ভব ঘটছে, তাই তো? আস্তে আস্তে মধ্যযুগে কি হচ্ছে? তুর্কি এবং মুঘলরা আসতেছে। এই সময় ধর্মের দিকে, দর্শনের দিকে এবং ভাষার মধ্যে কিন্তু একটা সংমিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে। আর বর্তমানে কি? আগে দেখবো তোমরা যৌথ পরিবার দেখা যেত। একই বাড়িতে কাকা, জ্যাঠা সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু থাকতো, তাই কিনা? এখন কিন্তু সেই যৌথ পরিবারগুলো দেখা যায় না। সেই যৌথ পরিবারগুলো ভেঙে কিন্তু
একক পরিবারের কিন্তু প্রবণতা বর্তমানে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কি একক পরিবারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আমি আর তুমি একক পরিবারের, হ্যাঁ। আর বিবাহ কি, বিবাহের আইনগত বয়স কি বলা হচ্ছে 18। বর্তমানে কিন্তু ছেলে এবং মেয়ের উভয় কিন্তু 21 বছর, মাথায় রাখবে, হ্যাঁ। আচ্ছা, ভাষা, পোশাক এবং উৎসব নিয়ে আলোচনা করি। ভাষা, ভারতে অফিসিয়াল ভাষা কিন্তু 22টা, কথা 22টা অফিসিয়াল ভাষা, এছাড়া 300টা বেশি কিন্তু উপভাষা আছে। ভারতে অফিসিয়াল ভাষা করা 22টা, এছাড়াও কি 300টার বেশি উপভাষা আছে। এবার পোশাক নিয়ে আলোচনা করি। অসমীয়ারা কি পরে মেখলা চাদর, বাঙালিরা কি পরে, বাঙালি এবং দক্ষিণ ভারতের কিন্তু শাড়ি, ত্রিপুরা কিন্তু রিগ নাই। অসমীয়ারা মেখলা চাদর, বাঙালি দক্ষিণ ভারতীয়রা কিন্তু শাড়ি পরছে এবং ত্রিপুরার কিন্তু রিগ নাই। উৎসব কি, হিন্দুদের উৎসব দুর্গাপূজা, দীপাবলি, মুসলমানদের ঈদ মহরম, খ্রিস্টানদের ক্রিসমাস, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, মাথা রাখবে এবার। আচ্ছা, এখানে পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে গঙ্গা অববাহিকা অর্থাৎ নদী অববাহিকা যারা থাকতেছে তাহলে তাদের প্রধান খাদ্য কি হচ্ছে, ভাত ও মাছ। আচ্ছা, মরুভূমিতে কি হচ্ছে, মরুভূমিতে কিন্তু গরম থেকে বাঁচতে সাদা আলখাল্লা পোশাক ব্যবহার করা হচ্ছে। বন্যা অঞ্চলে কিন্তু বাঁশ দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে। আর তুষার অঞ্চলে কিন্তু বরফের ঘর, বরফের ঘরের নাম কি, ইগলু। কি বললাম, ইগলু, মাথায় রাখবে। আচ্ছা, জাতীয় আন্তর্জাতিক দিবস ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে কবে সবাই জানো, 14 ফেব্রুয়ারি। এরপরে মাদার্স ডে, মাদার্স ডে মে মাসের 2য় রবিবার। ফাদার্স ডে জুন মাসের 3য় রবিবার। ফ্রেন্ডশিপ ডে আগস্ট মাসের 1ম রবিবার। আমাদের প্রথমে কাকে প্রয়োজন হয় বর্তমান সময়, আমরা কাকে নিয়ে বেশি মশগুল থাকি, বন্ধুকে নিয়ে। তাই বন্ধু আগস্ট মাসের 1ম রবিবার। আর বন্ধুর পরে কাকে প্রয়োজন করে, মা, মাকে প্রয়োজন করে দাও। তো মা কি, মা হচ্ছে মে মাসের 2য় রবিবার। আর বন্ধু আর মা হয়ে গেলে তারপরে বাবার কাছে, বাবা দাও। তো বাবা হচ্ছে আমাদের এখানে মাথা রাখতে হবে জুন মাসের 3য় রবিবার। তাহলে ফ্রেন্ডশিপ ডে আগস্ট মাসের 1ম রবিবার, মাদার্স ডে মে মাসের 2য় রবিবার এবং ফাদার্স ডে জুন মাসের 3য় রবিবার, মাথায় রাখবে। তাহলে আমরা কি দেখলাম আজকের আলোচনাতে, সংস্কৃতি কি, এটা অর্জিত, সামগ্রিক এবং পরিবর্তনশীল। আর ঐতিহ্য, এটা বংশ পরম্পরায় কিন্তু সমন্বিত এবং সংস্কৃতির দলিল। কয়েকটা আন্দোলন দেখলাম, বিষ্ণুই 1730-এ, চিপকো 1973-এ এবং আপ্পিকো 1983-তে। এছাড়া সাইলেন্ট ভ্যালি আছে, এটা 1980 সম্ভবত, কোনো 1972 হতে পারে। তো এই পার্টটা এখানে একটু দেখতে হবে। তো এই সাইলেন্ট ভিডিও তোমরা দেখে নিও। আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন কবে হয়েছিল, যারা যারা ফুল ভিডিও দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে আজকের আলোচনা। এটা তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় মানুষ, পরিবেশ এবং সুস্থায়িত্বের 1.4 ইউনিট ভারতের সমাজ ও পরিবেশ নিয়ে আলোচনা। এই ভিডিওটি তোমরা যদি ঠিকঠাক করে দেখে থাকো, কনসেপ্টগুলো বুঝে থাকো, তাহলে এই ইউনিট থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু সহজেই করতে পারবে এবং বিষয়গুলো কিন্তু ঠিকঠাক করে মাথায় নিতে পারবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলআইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা পেজটিকে ফলো করে দিও, কেমন? আর যারা যারা আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা পেড নোটস দিতে চাও তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। আজকের এই ভিডিওর যদি ক্লাসের যদি তোমরা নোট নিতে চাও অবশ্যই স্বল্প মূল্যে 10 থেকে 15 টাকার ভিতরে তোমরা আজকের যে আলোচনাটা করা হলো তার সম্পূর্ণ কিন্তু তোমরা প্রিন্টেড পিডিএফ নোটস পেয়ে যাবে। তোমরা বুঝতে পারবে আমাদের নোটসগুলো কেমন হয়। তোমরা একটা বা দুটো কপি নিয়ে দেখতে পারো যে আমাদের নোটসগুলো ঠিক কিরকম হয়ে থাকে। আশা করছি তোমরা সেভাবে বুঝতে পারবে। তো আজকের মতো ভিডিও এখানেই, টাটা, বাই বাই, সকলে খুব ভালো থেকো, সুখে থেকো।